ওকে, তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের এনার্জি কনভার্সন টু এই কোর্সে বেসিক্যালি আপনাদের গত ক্লাসে বলেছিলাম দুই ধরনের মেশিন পড়ানো হবে। একটা হলো সিনক্রোনাস মেশিন এন্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য ডিসি মেশিন। তো সিলেবাসের শুরুতে আমরা শুরু করব সিনক্রোনাস মেশিন, যেটা শুরু হবে সিনক্রোনাস জেনারেটর থেকে। তো সেটা আমরা আজকে শুরু করি। সিনক্রোনাস জেনারেটরের আরেকটি শব্দ ব্যবহার করা হয়, সেটা হলো অল্টারনেটর। ওকে, বোথ আর সেম। এটা হলো সংক্ষেপে আর কি অল্টারনেটর আপনি বলতে পারেন। তো সিনক্রোনাস জেনারেটর হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট মেশিন, কারণ আমাদের ডে টু ডে লাইফে যে ইলেকট্রিসিটি আমরা ব্যবহার করি, অর্থাৎ আমাদের পাওয়ার সিস্টেমে যে জেনারেশন হয়, সেই জেনারেশনের পুরো কাজটাই করে এই সিনক্রোনাস জেনারেটর। সো দিস ইজ এ নট এ স্মল মেশিন, ইটস এ হিউজ মেশিন। তো স্লাইডের শুরুতে দেখেন একটা পাওয়ার প্ল্যান্টের ছবি দেওয়া রয়েছে। সো কেউ যদি কখনো পাওয়ার প্ল্যান্টে যান, তাহলে দেখতে পাবেন যে এইরকম জেনারেটর সেখানে থাকে। তো অনেকেই মনে হয় পাওয়ার প্ল্যান্টে যান নাই বা ভিজিট করেন নাই। সাধারণত ফোর্থ ইয়ারে উঠলে, অথবা না থার্ড ইয়ারে না, ফোর্থ ইয়ারেই আমাদের পাওয়ার প্ল্যান্ট ভিজিট থাকে। তো সাধারণত আমাদের দেশে যে পাওয়ার প্ল্যান্ট যেগুলি রয়েছে, ম্যাক্সিমামে স্টিম টারবাইন, যেগুলি বড় বড়, এবং আমাদের প্রাইমারি ফিউল হলো গ্যাস, ন্যাচারাল গ্যাস। এখন অবশ্য কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে। তো পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম অংশ হলো মেকানিক্যাল, অর্থাৎ বয়লার্স অ্যান্ড আদার আমাদের থার্মোডাইনামিক সাইকেল যে সার্কিটটা তৈরি করে আর কি, সেটা। এবং উপরে একদম আপনি যখন দেখেন বিল্ডিংটা দেখবেন, একদম উপরে থাকে হলো আমাদের এই জেনারেটর, যেটা তুলনামূলক বয়লারের তুলনায় অবশ্যই সাইজে ছোট হয়। তো সিনক্রোনাস জেনারেটর শুরু করতে হলে আমরা প্রথমে এটার একটু অরিজিন এবং হিস্ট্রিটা দেখা দরকার। তো হিস্ট্রি অফ সিনক্রোনাস জেনারেটর, অর্থাৎ এই মেশিনটা প্রথম কবে তৈরি হয়েছিল এবং এটার অরিজিন কি, সবগুলা আমরা যদি পড়তে চাই, তাহলে আপনাদের জন্য আমি একটা পেপার শেয়ার করেছি। করি নাই এখনো, আসলে করব। পেপারটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আচ্ছা, এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিব গুগল ক্লাসে, এটা একটু দেখেন। এটা দেখলেই দেখতে পাবেন যে আসলে কিভাবে আজকের যে সিনক্রোনাস মেশিন আমরা ব্যবহার করি, সেটা কিভাবে আসলো। ইটস নট লাইক দ্যাট আমি এখান থেকে পরীক্ষায় কোনো কোশ্চেন দিব, বাট এটা আপনাদের জানা থাকা উচিত। ওকে, যে থ্রি ফেজ মেশিন দেখেন কত সাল থেকে আস্তে আস্তে আসে। ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট পড়ার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সেটা দেখেন, এটা একটা মজার পেপার, সেটা একটু দেখেন আপনারা। এর মধ্যে কিছু মেজর জিনিসের ছবি এখানে আমি দিয়েছি, দেখেন। দ্য ফার্স্ট থ্রি ফেজ সিনক্রোনাস মেশিন। ওকে, এটা কত সালে তৈরি হয়েছিল দেখেন, 1887। এখন কত সাল, 1920। তাহলে অলমোস্ট 133 ইয়ার্স, তাই না? খারাপ না। তার আগে দেখেন এটা তৈরি হয়েছিল। এরপরে দেখেন ফার্স্ট টু পোল টার্বো রোটর। ওকে, টার্বো মেশিন যেগুলি, এগুলি সব স্পিডি মেশিন, অর্থাৎ আপনি যখন আমরা মেশিন সামনে আগাবো তখন দেখবেন আর কি যে যেসব জায়গায় স্পিড বেশি থাকে, যেমন স্টিম টারবাইন, ওকে, 3000 RPM, এগুলাকে আমরা বলি টার্বো মেশিন। সো টার্বো রোটরের কনস্ট্রাকশন কেমন হয় সেটা আমরা আস্তে আস্তে সামনে দেখবো। তো সেটা টুপোল মেশিন, টুপোল টার্বো রোটর তৈরি হয়েছিল 1901, অর্থাৎ 1901 সালে। এরপরে দেখেন ফার্স্ট টার্বো রোটর ইন দ্য ওয়ার্ল্ড, 100 kVA। তার মানে দেখেন প্রথম দিকে সাইজ ছিল ছোট, এটা আস্তে আস্তে
সাইজটা বেড়েছে সময়ের সাথে সাথে। সো এই ইতিহাসটা একটু দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এরপরে দেখেন, যে কোনো মেশিন যদি আমরা পড়তে চাই, ওকে, মেশিন পড়ার জন্য আমাদের বর্তমানে এটা আমাদের জানা থাকা উচিত যে যে মেশিনটা আমরা পড়তেছি সেটা ওয়ার্ল্ডে কারা ম্যানুফ্যাকচারার্স। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। ধরেন আমরা একটা কোর্স পড়াশোনা শেষ করলাম, মেশিন নিয়ে পড়লাম, যেমন আপনারা গত সেমিস্টারে ট্রান্সফর্মার এবং ইন্ডাকশন মেশিন পড়েছেন। সো এটা আমাদের জানা থাকা উচিত যে ওয়ার্ল্ডে কারা এই মেশিনগুলি তৈরি করে, প্রডিউসার্স কারা। ওকে, এটা থেকে আমি গত সেমিস্টারে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে সিনক্রোনাস জেনারেটর ম্যানুফ্যাকচারার্স গুলি কারা, এটা লিস্ট করেন এবং সেই মডেল নাম্বারটা লিস্ট করেন। ওকে, তো ওরা করেছিল, কিন্তু ব্যাপার যেটা ঘটেছিল সব রেটিং কম ছিল, অর্থাৎ দেখা যাচ্ছে খুব অল্প সাইজের মেশিন আর কি। তো এরপরে এটা আপনাদের জন্য আমি নিজেই তৈরি করেছি। এসজি মিনস সিনক্রোনাস জেনারেটর ম্যানুফ্যাকচারার্স। তো এগুলো ওয়েবসাইট থেকে কালেক্ট করা। এইবারও আপনাদেরকে এরকম অ্যাসাইনমেন্ট হয়তো দিব, বাট সিনক্রোনাস জেনারেটরের জন্য না, অন্য কোনো মেশিন যেমন ডিসি মেশিনে দিতে পারি। সো ব্যাপারটা মাথায় রাখেন। সো দেখেন, কোম্পানি নেম যদি আমরা দেখি, সবার আগে আমি যেটা দিয়েছি, এটা আমার খুব পছন্দের কোম্পানি এবিবি। এবিবি ইজ এ জায়ান্ট কোম্পানি। হ্যাঁ, জায়ান্ট ইন দ্যাট সেন্স, মানে এটা মার্কেট শেয়ারের উপরে ডিপেন্ড করে হয়। তো ওয়ার্ল্ডে এবিবি আপনার পাওয়ার সিস্টেমের যত আমাদের ইকুইপমেন্ট লাগে আর কি, যেমন সাবস্টেশন ইকুইপমেন্টস, সবগুলো মানে এবিবি তৈরি করে আর কি। তো তাদের জেনারেশন সাইডেও বেশ ভালো দক্ষতা রয়েছে। তো এই এবিবির একটা সিনক্রোনাস জেনারেটর এই লিস্টিং আমি টপে রেখেছি আর কি। দেখেন এই লিস্টিং এ টপ বা বিলো বা বটম হটেভার ইউ সে, এটা আপনার জাস্ট আমার মন চাইছে তাই দিয়েছি, হ্যাঁ, কোনো কিছুর উপরে ভিত্তি করে না। ওকে, যে এবিবি নাম্বার 1 এই জন্য দিছি তা কিন্তু না, আমার মনে হচ্ছে এবিবি আগে দেওয়া তাই দেওয়া। সো টারবাইন টাইপ দেখেন জিটি এবং এসটি। বাই দিস টাইম আপনারা হয়তো জানেন আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলো রয়েছে, এখানে আমাদের টারবাইন আমরা দুই ধরনের ব্যবহার করি। ওকে, স্টিম টারবাইন আর গ্যাস টারবাইন। স্টিম টারবাইন অলরেডি, স্টিম টারবাইন এবং গ্যাস টারবাইন এগুলা সম্ভবত আপনাদের 1-1 মেকানিক্যাল কোর্স ছিল একটা, আমার জি যত, স্যার, ছিল স্যার। সেখানে পড়ে আসার কথা। হ্যাঁ, এগুলো আসলে বেসিক্যালি সবই ইম্পালস টারবাইন। ওকে, এগুলা আপনারা সম্ভবত পড়েছেন, ইম্পালস টারবাইন, তারপর ওই যে ফ্রান্সিস রানার, কাপলান, পেল্টন হুইল। ওকে, এগুলো পড়ে আসার কথা, কারণ আমিও 1-1 পড়ছিলাম। তো এখনো যেহেতু আমার মনে আছে, আপনাদের মনে থাকা উচিত। তো স্টিম টারবাইনের বেসিক প্রিন্সিপালটা তো জানেন। ওকে, এই পানিকে হিট আপ করা হয় এবং সুপার হিটেড স্টিম ইম্পালস টারবাইনে হিট করে এবং বেশ বেশ ভালো গতিতে এটা রোটেট করে এবং জেনারেটরকে ঘোরায়। অন দ্য আদার হ্যান্ড গ্যাস টারবাইন হলো সরাসরি কম্বাসন গ্যাস, যেটা সেটা আমার টারবাইনে হিট করে এবং সেটা মুভ করে আর কি, রোটরটা ঘুরে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যখন আমরা আপনারা পাওয়ার সিস্টেম পড়বেন তখন এটা এমনি দেখবেন যে কিছু পাওয়ার প্ল্যান্ট থাকে আমরা বলি বেজ লোড পাওয়ার প্ল্যান্ট। ওকে, আবার কিছু থাকে পিকার। তো সাধারণত বেজ লোড এবং মিড লোডও কিছু থাকে। তো বেজ লোড এবং মিড লোড এগুলোর জন্য সাধারণত স্টিম টারবাইন ব্যবহার করা হয়। অর্থাৎ এই প্ল্যান্টগুলা একবার অন হলে সহজে অফ হয় না। যেমন আমাদের আপকামিং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা পুরোটাই ধরেন আমাদের কি হবে, স্টিম টারবাইন হবে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বেসিক প্রিন্সিপাল কি, ফিশনের মাধ্যমে আমরা যে হিটটা পাবো সেটা পানিকে বাষ্প করবে এবং সেটা স্টিম টারবাইন যে হিট করবে এবং সেটা জেনারেটরকে রোটেট করবে। অন দ্য আদার হ্যান্ড গ্যাস টারবাইন গুলো হলো পিকার পাওয়ার প্ল্যান্ট, এগুলো খুব অল্প সময়ের মধ্যে অন করা যায়। ওকে, জাস্ট লাইক আমাদের যে ইয়ে আছে না, গাড়ির ইঞ্জিন যেরকম চাবি মারি স্টার্ট হয়ে যায় এরকম।
সো পিকার পাওয়ার প্ল্যান্ট যখন আমাদের লোড বেড়ে যায়, এই পিকিং অবস্থায় এই যে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে জেনারেশন মাস্ট বি ইকুয়ালস টু লোড। এটা পাওয়ার সিস্টেমে গেলেই দেখবেন। তো দেখেন এখানে কি কি জিনিস রয়েছে। টারবাইন টাইপ, পাওয়ার রেটিং। পাওয়ার রেটিং মানে হলো ক্যাপাসিটি, এটা তো আপনারা জানেন, সে কি পরিমাণ এনার্জি সাপ্লাই করবে আর কি পার ইউনিট টাইম। ভোল্টেজ লেভেল দেখেন, টার্মিনাল ভোল্টেজ, ওকে, 3 থেকে 15 কিলো ভোল্ট, ফ্রিকোয়েন্সি 50 to 60 হার্টজ, স্পিড আপ টু 1800 আরপিএম। এখানে জেনারেটর মডেল দেওয়া রয়েছে এবং রেফারেন্স। এই ওয়েব পেজে যদি আপনারা ক্লিক করেন, আমি যখন এটা তৈরি করেছিলাম তখন এই পেজে ছিল। তো ওয়েব পেজের ক্ষেত্রে আপনারা জানেন পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে যেতে পারে, বাট আমি আশা করব আপনারা আবার এটা সার্চ দিয়ে বের করতে পারবেন, তো সমস্যা নেই। এখন দেখেন এইখান থেকে কিছু ইনফরমেশন আমরা পেতে পারি, ওকে, এবং তার রিলেটেড কিছু কোশ্চেন মাথায় চলে আসে। প্রথম কথা দেখেন, আচ্ছা ভোল্টেজে প্রথমে আসি। খেয়াল করে দেখেন এই পুরা টেবিলটা যখন দেখবো আমরা আর কি, ওকে, তো তখন সেই কোশ্চেনটা করবো ভোল্টেজের ক্ষেত্রে। ফ্রিকোয়েন্সিটা একটু আগে বলি, সেটা হলো 50 আর 60 হার্জ। তো বাই দিস টাইম আপনারা জানেন আমাদের যে পাওয়ার সিস্টেম, সেখানে আমাদের যে এসি সিস্টেম আর কি, সেটার একটা ফ্রিকোয়েন্সি থাকে, এটা আপনারা জানেন, ওকে। তো ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড পুরো পৃথিবীতে দুই ধরনের, একটা হলো 50 হার্জ, অ্যানাদার ওয়ান ইজ 60 হার্জ। তো 50 হার্জ সিস্টেমে আমাদের লাইন টু নিউট্রাল ভোল্টেজ, যেটা আমাদের বাসা বাড়িতে যে ভোল্টেজ কত 220। অন দ্য আদার হ্যান্ড 60 হার্জ সিস্টেমের জন্য বাসা বাড়ির ভোল্টেজ হলো 110। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যেখানে বেশি সেখানে ভোল্টেজ কম, ফ্রিকোয়েন্সি কম, ভোল্টেজ বেশি আর কি। তো আমাদের দেশের সিস্টেম হলো 50 হার্জ এবং 220 ভোল্ট। কোনো কোনো দেশে এটা 60 হার্জ এবং 110 ভোল্ট, এটা মাথায় রাখবেন। যেমন ইউএসএ তে 60, ইউএসএ থেকে যদি আপনারা কনভার্টার ছাড়া বাই ডিফল্ট কোনো ইকুইপমেন্ট কিনেন, এবং যদিও বর্তমানে সবগুলোর অপারেটিং রেঞ্জ সেভাবে সেট করা হয় যেন দুই সিস্টেমে রান করে, বাট তারপরেও একদম সোললি ইউএস এর জন্য যেগুলো তৈরি হয় সেগুলো কেনার সময় একটু খেয়াল করে কিনবেন, অনেকে এই সমস্যায় পড়ে আর কি। আমি নিজেই পড়ছিলাম। আমি একটা ইকুইপমেন্ট কিনে এনেছি ইউএসএ থেকে, এসে দেখি সেটা 110 ভোল্ট 60 হার্টসে রান করে। সো দেন আই ইউজড এ কনভার্টার, এবং মজার বিষয় হলো কনভার্টারের দাম সেই ইকুইপমেন্টের দামের সমান। তাহলে আলটিমেট আসলে আমার কি হইলো, ডবল খরচ। তো এই কারণে এটা একটু দেখে কিনবেন, ঠিক আছে। এবং মনে রাখবেন ওয়ান ফ্রিকোয়েন্সি ওয়ান সিনক্রোনাস গ্রিড, একটা গ্রিডে কখনো দুইটা ফ্রিকোয়েন্সি পসিবল না, ওকে। সিনক্রোনাস গ্রিড মানে কি, যখন আপনারা পাওয়ার সিস্টেমে গ্রিড পড়বেন, ন্যাশনাল গ্রিড, তখন দেখবেন আর কি যে একটা দেশের সকল পাওয়ার প্ল্যান্ট পরস্পর কানেক্টেড, দ্যাট ইজ আওয়ার ন্যাশনাল গ্রিড। ওয়ান গ্রিড, ওয়ান সিনক্রোনাস গ্রিড, ওয়ান ফ্রিকোয়েন্সি, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এবিবি ইজ এ জায়ান্ট কোম্পানি, বাট এইটা যে তাদের যে খুব বড় মেশিন লিস্টিং এ দিয়েছি তা কিন্তু না, অনলি দেখেন 85 এমবিএ, ওকে। এরপরে দেখেন আরো যে কোম্পানিগুলো রয়েছে, সিমেন্স, এটার নাম আপনারা সবাই শুনেছেন। সিমেন্সের কিছু মেশিন রয়েছে, দেখেন 25 থেকে 180 এমভিএ, ভোল্টেজ লেভেল 6.3, 15.75 কিলো ভোল্ট পর্যন্ত। এফিসিয়েন্সি দেখেন 98.5%, হ্যাঁ, দ্যাট ইজ গ্রেট। 98% এফিসিয়েন্সি মানে বেশ ভালো মেশিন। মডেল নাম্বার দেওয়া রয়েছে। এরপরে দেখেন মেশিনের ক্ষেত্রে আর একটা জায়ান্ট কোম্পানি জেনারেল ইলেকট্রিক, ওকে, তাদেরও কিছু মেশিন রয়েছে এবং রেটিংটা দেখেন, এটা দেখেন 1400 এমবিএ, ওকে, 1120 এমবিএ, তার মানে হিউজ ইন সাইজ। এন্ড এফিসিয়েন্সি দেখেন 99%, ওকে, এটা দেখার মতো একটা বিষয়। সো এখানে জেনারেটর মডেল সেটা এটার নামও দিচ্ছে আর কি, দেখেন এটার নাম যেমন গিগাটপ। তো এরকম জির অনেকগুলো মেশিন এখানে দেখা যাচ্ছে, তার মানে এরা অনেক কিছু তৈরি করে। এখানে দেখেন এয়ার কুলড, হাইড্রোজেন কুলড, অর্থাৎ কুলিং সিস্টেমও মেশিনের সাথে সাথে রেটিং এর সাথে সাথে চেঞ্জ হয় অ্যাপ্লিকেশন ভেদে। এখন দেখেন এই টোটাল টেবিলটা পড়ার পরে একটা জিনিস খেয়াল করে দেখেন, হুইচ ইজ এই স্যার যে দেখেন পাওয়ার রেটিং, হ্যাঁ, খুব ছোট যেমন আছে 85, আবার অনেক বড় আছে
1400 MVA। ওকে, এখন আপনাদের হ্যাঁ মনে স্যার। একটা কোশ্চেন জাগতে পারে, 1 মিনিট, হুইচ ইজ ভোল্টেজ লেভেল কেন এত কম? কম বলতে কিলোভোল্ট তো অবশ্যই বেশি, কিন্তু কিলোভোল্টের মধ্যে দেখেন, মানে এটা তো আমরা চাইলে আরো বেশি করতে পারতাম, তাই না? অর্থাৎ আমি যদি আপনাদেরকে কোশ্চেন করি যে বাংলাদেশের ট্রান্সমিশন লেভেল ভোল্টেজ কত, আপনারা আমাকে কি উত্তর দিবেন? 132 কেবি। 132 কেভি একটা ঠিক আছে, আর 440 কেবি। 440 কেভির কোন লাইন কি বাংলাদেশে আছে? ইন্ডাস্ট্রিয়াল গুলাতে মেবি অল্প এরিয়া। ট্রান্সমিশন লাইনের কথা বলেছি আমি, হ্যাঁ, ট্রান্সমিশন লাইনে কোন 400, ওই যেটা বললেন, কত বললেন, সেই ভোল্টেজটা আমি যতদূর জানি নেই। বাংলাদেশে ট্রান্সমিশন লেভেল ভোল্টেজ হলো দুটো। প্রথম দিকে, এটা আপনারা পিজিসিবির ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ, সেখানে আমাদের গ্রিড ম্যাপ দেওয়া আছে, সেখানে যদি দেখেন 230। রাইট, 230, যেটা গ্রিন লাইন দিয়ে চিহ্নিত করা হয়। তো প্রথম দিকে সবগুলো ছিল আপনাদের 132 কিলোভোল্ট। ওকে, তো প্রথম 230 কেভি লাইন ছিল, যেটাকে বলা হতো ইস্ট ওয়েস্ট ইন্টারকানেক্টর, যেটা আপনার ঈশ্বরদী থেকে শুরু হয়ে ওইদিকে শেষ হয়েছে, নদী পার হয়ে ওই মাথায় শেষ হয়েছে, সম্ভবত ঘোড়াশালে যে শেষ হয়েছে, ঘোড়াশালের পরে গেছে কিনা ঠিক আমারও খেয়াল নেই। এটা ছিল 230 কিলো ভোল্টের প্রথম লাইন। এরপরে পরবর্তীতে পিজিসিবি যত ট্রান্সমিশন লাইন স্থাপন করেছে, ম্যাক্সিমামে আমাদের 230 কিলো ভোল্ট। ওকে, দ্যাট ইজ, সো আপনি যদি আপনাকে কোশ্চেন করা হয় বাংলাদেশের ট্রান্সমিশন লেভেল ভোল্টেজ কত, your answer will be 132 or 233 কিলোভোল্ট। ওকে, সো আপকামিং এর চেয়ে বেশি ভোল্টেজ আছে কিনা সেটা আমারও এখন এই মুহূর্তে আর জানা নেই, বাট আমি যতদূর জানি 230 এর উপরে এখনো হয় নাই। Okay. So এখন দেখেন, এই যে জেনারেটর গুলি, তাই না, টার্মিনাল ভোল্টেজটা, যে আমি আগের কোশ্চেনে ফিরে আসি, যে এত কম কেন? দেখেন এখানে কত আছে, ম্যাক্সিমাম 26 কিলো ভোল্ট, তাই না? অন দ্য আদার হ্যান্ড আমাদের ট্রান্সমিশন লেভেল ভোল্টেজ ধরেন 230 কিলো ভোল্ট। তাহলে আমরা যদি এই ভোল্টেজটা আরো বেশি জেনারেট করতাম, তাহলে ট্রান্সফরমারের একটু সুবিধা হইতো, তাই না, একটু বেশি ভোল্টেজ পাইতাম। সো প্রশ্ন হলো, এই টার্মিনাল ভোল্টেজ বেশি হাই করা কেন যায় না? আপনাদের কি মনে হয়? কেউ জানেন কেন এই টার্মিনাল ভোল্টেজ এর বেশি আর হচ্ছে না? স্যার লসের পরিমাণ বেড়ে যাবে। না, নাথিং টু ডু উইথ লস। কেউ বলতে পারবেন? স্যার গ্রাহক Capacity পর্যায়ের আছে। ইকুইপমেন্ট গুলো আনসেফ থাকবে এরকম কিছু। মানে পুরো বিষয়টাই তো আনসেফ, জেনারেটরের আশেপাশেই তো আনসেফ, মানে সে নাথিং টু ডু উইথ সেফটি। আমরা যদি বেশি ভোল্টেজ জেনারেট করতে পারতাম তাহলে অবশ্যই করতাম। ফ্রিকোয়েন্সির প্রবলেম হবে স্যার। না, ফ্রিকোয়েন্সির প্রবলেম কেন হবে? সিনক্রোনাস মেশিন যখন পড়বেন তখন দেখবেন মেশিন যে স্পিডে ঘুরবে সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। সো ভোল্টেজের সাথে ফ্রিকোয়েন্সির কি রিলেশন এখানে? স্যার যখন ট্রান্সমিট হবে ইন্টারনাল, যে স্যার ওইখানকার রেজিস্ট্যান্সে ভোল্টেজগুলো ড্রপ হয়ে যাবে আলটিমেটলি। সেটা তো এমনিই হবে, এটা তো হবেই। উইন্ডিং রেজিস্ট্যান্স এন্ড উইন্ডিং রেজিস্ট্যান্সের সাথে আপনার ভোল্টেজ লেভেলের কি রিলেশন? কারেন্ট যত হবে সেই অনুযায়ী ড্রপ হবে, তাই না? তাহলে সেই অনুযায়ী ভোল্টেজ চেঞ্জ হবে। তা আমি তার চেয়ে বেশি ভোল্টেজ জেনারেট করব, তাহলে তো হয়ে গেল, ড্রপ হওয়ার পরেও আমার হাতে বেশি থাকবে। ওকে, আপনারা চিন্তা করতেছেন না সেদিকে, তো এই ট্রিকটা আমি আপনাদেরকে বলি। মেশিন কনস্ট্রাকশন যখন দেখবেন তখন দেখতে পাবেন যে এই যে ওয়েন্ডিং, যেটা অর্থাৎ কয়েল বা তার মেশিনের মধ্যে যেটা আছে, দ্যাট ইজ ইনসুলেটেড।
ইনসুলেশন ছাড়া তো নিশ্চয়ই কয়েল হয় না, তাই না? তাহলে তো শর্ট হয়ে যেত পরস্পরের সাথে। তো এই যে ইনসুলেশন, এটা বিভিন্ন ধরনের ইনসুলেশন দেওয়া থাকে এবং এই ইনসুলেশনটা ডিপেন্ড করে ভোল্টেজের উপরে। ওকে, তার মানে আপনার হাই ভোল্টেজ যত হবে ইনসুলেশন লেভেল কি হবে, তত বেশি হবে। এবং ইনসুলেশন যদি বাড়ে, একটা মানে মেশিনের সাইজ যেটা, ওকে, মানে মেকানিক্যাল সাইজ, সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। সো আপনি চাইলেও এরকম হাই ভোল্টেজ জেনারেট করতে পারেন না, বিকজ হাই ভোল্টেজের কারণে ইনসুলেশন ব্রেকডাউন হবে এবং অ্যাজ এ রেজাল্ট মেশিনের ভিতরে কি হবে, ইনসুলেশন ব্রেকডাউন যদি হয় আস্তে আস্তে ইন্টারনাল শর্ট সার্কিট যেটা, অর্থাৎ ইন্টারটার্ন ফল্ট তৈরি হবে এবং মেশিনটা ড্যামেজ হবে। সো চাইলেই আপনি হাই ভোল্টেজ জেনারেট করতে পারেন না, এটা আমাদের মেকানিক্যাল কনস্ট্রেইন্ট। বুঝতে পেরেছেন? স্যার একটা প্রবলেম হচ্ছিল। হ্যাঁ শিওর, কি প্রবলেম বলেন। স্যার আমি হচ্ছে যে অ্যাটেন্ডেন্স ফর্মটা আমার অন হচ্ছে না স্যার, মানে আমাকে বলতেছে ইউনিট পারমিশন। ইউনিট পারমিশন বলার কারণটা কি জানেন? না স্যার, কেন? আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, বলতেছি। আচ্ছা, তাহলে এই চার্টটা সবাই একটু দেখেন এবং এই চার্টে যে কয়টা কোম্পানি আছে এটাই ওয়ার্ল্ডের সব কোম্পানি না। আমাদের ওয়ার্ল্ডে প্রচুর কোম্পানি রয়েছে, বেসিক্যালি এই চাইনিজ রিজিয়নে, মানে এই রিজিয়নে চাইনিজ বহুত কোম্পানি আছে, তারা বিভিন্ন সাইজের মেশিন তৈরি করে থাকে। সো আচ্ছা স্যার, আমরা যে ট্রান্সফর্মার ইউজ করি সেখানে তো এর চেয়ে বেশি ভোল্টেজ ইউজ করা হয়, তখন সেখানে ইনসুলেশন ড্রপ হইতে পারে না? হ্যাঁ পারে। তাহলে মেশিনের এই যে ম্যানুফ্যাকচারের মধ্যে আর মানে ট্রান্সফরমারের মধ্যে তাহলে পার্থক্য কি? ম্যানুফ্যাকচারে তো তাহলে ইনসুলেশন আরো বাড়ানো যায়, মানে হ্যাঁ যায়, কিন্তু আপনি যখন মেশিনের গঠন দেখবেন তখনই আপনার কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আর কি, যে ট্রান্সফরমারে কেন পসিবল। মানে কি কস্ট রিলেটেড কস্ট বেড়ে যাবে আবার সাইজটা নাথিং টু বড় ডু হয়ে উইথ যাবে? কস্ট, কস্টের বিষয়টা এখানে আসে না, কারণ এটা আমাদের ডিজাইন বা আমি যে বললাম না মেকানিক্যাল কনস্ট্যান্ট, কস্ট তো কোনো ফ্যাক্টর না। ধরেন হ্যাঁ, কস্ট জেনারেলি কস্ট বেশি হলে সেটা আমরা তৈরি করি না, কিন্তু তার মানে এই না যে ওয়ান পিসও সেটা বানানো যাবে না, তাই না? মানে যেমন মেইন কথা হলো সাইজের বাই উপর। দিস টাইম, হ্যাঁ ওই যে হয় না, উদাহরণটা কিভাবে দেই, ওই যে আরব অয়েল শেখদের জন্য কিছু গাড়ি তৈরি হয়, হ্যাঁ ওয়ার্ল্ডে সেই গাড়ি ধরেন ওই একটাই আছে আর নাই, হ্যাঁ সম্পূর্ণ যে ওই কোনো গাড়ি একটাই তো আছে। স্বর্ণের তৈরি করে। হ্যাঁ, তো এরকম সো কস্ট ফ্যাক্টর না, কিন্তু এটা মেকানিক্যাল কিছু ঝামেলা আছে এই হাই ভোল্টেজের ক্ষেত্রে। সো এটা কনস্ট্রাকশন দেখলেই বুঝবেন যে কেন ট্রান্সফরমারের ক্ষেত্রে পসিবল, কিন্তু এই কি বলে সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে পসিবল না। ওকে, এটা আপনার সামনে গেলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। সো এখন দেখেন এইটা, এই ছকটা বুঝতে আশা করি আপনাদের প্রবলেম হওয়ার কথা না। চাইলে আপনারা নিজেদের ইউ ক্যান মেক ইউর ওন টেবলস লাইক দিস। আচ্ছা, এরপরে দেখেন এই জিএস একটা মানে প্রোডাক্ট পোর্টফোলিও, এটা জেনারেল ইলেকট্রিকের ওয়েবসাইটে গেলে পাবেন। সেখানে এই মেশিনের কুলিং সিস্টেম ভেদে আর কি রেটিং গুলো বলা রয়েছে। হাইড্রোজেন কুলিং এর রেট কতখানি দেখেন, 710 এমবিএ পর্যন্ত। এরপরে ওয়াটার কুলিং করা হয়, ওকে, 2000 এমবিএ, 2235 এমবিএ ম্যাক্স আর কি এরকম। সো ছোট মেশিন গুলো দেখেন নর্মাল এয়ার কুলিং ই যথেষ্ট। এরপরে হাইড্রোজেন কুলড করা হয়, এরপরে ওয়াটার কুলড, এগুলো কুলিং সিস্টেম আর কি। সো আমরা যখন মেশিন দেখব আচ্ছা স্যার, cooling system- হাইড্রোজেন কুলডে কস্ট বেশি না ওয়াটার কুলডে? এই ছক যদি আমি দেখি, ঠিক আছে, এখন এই বিষয়টা হলো মানে কস্ট ইফেক্টিভ কতর জন্য কত, এই ছক থেকে আমি যেটা বুঝতেছি আর কি, অবশ্যই হাইড্রোজেন কুলিং এর থেকে এইখানে ওয়াটার কুলিং এর যে সিস্টেম, হ্যাঁ সেটার আপনার মানে হিট টেকিং ক্যাপাসিটি বেশি এবং খরচটাও বিট বেশি হওয়ার কথা পার ইউনিট, মানে
আপনার পার ইউনিট ওয়াট যদি হিসাব করি সেই অনুযায়ী, অর্থাৎ বড় মেশিনের ক্ষেত্রে আর হাইড্রোজেন কুলিং দিয়ে কাজ হয় না। ওকে, তার মানে এই সিস্টেম হচ্ছে, এই সিস্টেম অবশ্যই কমপ্লেক্স হবে একটু। ওকে, বাট জি স্যার। আপনার এই কোশ্চেনটা আমি লিখে রাখলাম যে হাইড্রোজেন কুলিং এর চেয়ে ওয়াটার কুলিং কস্টলি কিনা। ওকে, এটা আমি আপনাকে নেক্সট ক্লাসে জানাবো কস্টলি কোনটা। কারণ আপনার এটা খুব সিম্পল কোশ্চেন, হাইড্রোজেনের দাম তো বেশি হওয়ার কথা, তাই না? ওয়াটার তো যেখানে স্যার সস্তা, হাইড্রোজেন তো আর অ্যাভেলেবেল না, ওয়াটার তো হাইড্রোজেন সব তো জায়গায় available। অ্যাভেলেবেল। ওয়াটার তো স্যার সব ওয়াটার ইউজ করা যায় না স্যার, ওয়াটার তো পিউরিফাই করা লাগবে হ্যাঁ। পিউরিফাই করতে আর কি, ওকে, তুলবেন বাট লবণ হিটু বের করে যেমন ওয়াটার লাগবে না স্যার? হ্যাঁ, কোনো সমস্যা নাই, কারণ ওয়াটার কুলিং এর যে সার্কিট হবে, নাথিং টু ডু উইথ দ্য মেশিন। হ্যাঁ, তো যেমন ওয়াটারের কোয়ালিটি ভালো হইতে হয় কোথায়, যেখানে ওই যে প্রাইমারি থার্মাল সার্কিট দিয়ে যেখানে রান করে। হ্যাঁ, যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ডাবল সার্কিট থাকে, একটা আপনার কোরের ভিতরে একটা চালনা করা হয়, এই প্রাইমারি সার্কিট যেটা সেটা হিট করে সেকেন্ডারি সার্কিটকে। তো এখানে আপনার ওয়াটার মানে একদম পিওর ওয়াটার হতে হয় আর কি। ওকে, আদারওয়াইজ আপনার যে পাইপিং গুলো থাকে সেগুলাই সমস্যা হতে পারে। বাট এখানে কুলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, সো পিউরিফিকেশন ফ্যাক্টর না, কিন্তু কোশ্চেনটা হলো হাইড্রোজেন তো কস্টলি হওয়ার কথা, তাই না? এবং হাইড্রোজেনের যে প্রসেসিং সেটাও কস্টলি হওয়ার কথা, কিন্তু এখানে এই ছবি অনুযায়ী দেখেন, এটা জির পোর্টফোলিও, অপেক্ষাকৃত ছোট সাইজের মেশিন যেগুলো দেখেন 710 and 720 পর্যন্ত তারা হাইড্রোজেন ব্যবহার করেছে। তার মানে হলো এর উপরে গেলে এটা কস্ট ইফেক্টিভ না, এর উপরে গেলে ওয়াটার কস্ট ইফেক্টিভ, দ্যাটস ফর শিওর। এটা নিশ্চিন্ত থাকেন যে এর বেশি যদি হাইড্রোজেন কস্ট ইফেক্টিভ হতো তাহলে তারা সেটাই ব্যবহার করতো, যেহেতু করে নাই মানে কস্ট ইফেক্টিভ না। তো কোশ্চেন হলো সেটাই, আমাদের দৃষ্টিতে হাইড্রোজেনের দাম তো বেশি এর কথা ওয়াটারের চেয়ে। ওকে, তো সেটাই আমার মনে হয় ফ্যাক্ট, যে হাইড্রোজেন একটা লেভেল পর্যন্ত ভালো, বাট এরপরে যেহেতু দাম, হাইড্রোজেনের তো প্রসেসিং এবং আদার খরচ বেশি, এই কারণে ওয়াটার ব্যবহার করা হয় আর কি। বাট এনিওয়ে, আরো শিওর হয়ে আমি আপনার নেক্সট ক্লাসে জানাতে পারবো। সেরকম বিভিন্ন বড় বড় ওয়েবসাইটে যদি যান তাহলে দেখতে পারবেন যে সেখানে তাদের এরকম প্রোডাক্ট পোর্টফোলিও থাকে, অ্যাডভার্টাইজিং আর কি। হ্যাঁ, তারা এই বানাতে চায়, এই পারে আর কি। হ্যাঁ, এটা দেখানো যে আমরা পারি। আচ্ছা, এবার আমরা অল্টারনেটরের একদম বেসিকটা দেখবো, একেবারেই বেসিক, এবং নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ একদম রিয়েল কনস্ট্রাকশন যেটা সেটা দেখবো। তো এখন দেখেন, নট অনলি অল্টারনেটর, যে কোনো রোটারি মেশিনের যে বেসিক, ওকে, সেটা কি, দুইটা পার্ট মাস্ট বি দেয়ার। ওয়ান, যে হলো ফ্লাক্স প্রডিউস করবে, যেটা ফিল্ড ম্যাগনেট বলেন, অথবা মানে আমাদের ইলেকট্রোম্যাগনেট যেটা, নট ফিল্ড ম্যাগনেট, ন্যাচারাল ম্যাগনেট অর ইলেকট্রোম্যাগনেট হোয়াট এভার, এই ম্যাগনেটকে, এই যেটা ফ্লাক্স প্রডিউস করবে এটাকে আমরা বলি ফিল্ড। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্যাট কন্ডাক্টরস অর কয়েলস, যেটাকে আমরা বলি আর্মেচার। ওকে, যেটা এই ফ্লাক্সকে কাট করবে। এটা সকল রোটারি মেশিনের জন্য অ্যাপ্লিকেবল। অর্থাৎ যেখানেই আপনি ইলেকট্রিক্যাল মেশিন দেখবেন, মেশিন মানেই একটা ফ্লাক্স প্রডিউসিং পার্ট থাকবে এবং আর একটা কি থাকবে, কয়েল, যে হলো সেই ফ্লাক্সকে কাট করবে। ওকে, এবং বেসিক প্রিন্সিপাল হলো সেই যে, এটা আপনারা সম্ভবত কলেজে পড়েছেন, ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সেখানে হবে। তাহলে একটু কনস্ট্রাকশনটা আমরা দেখি। এসি মেশিনের সঙ্গে ডিসি মেশিনের যে মেইন তফাৎ, অর্থাৎ আমরা যখন ডিসি মেশিন পড়বো সেখানে দেখবেন কনস্ট্রাকশনের ক্ষেত্রে, এই যে আমি বললাম আর্মেচার, যেটা সিনক্রোনাস জেনারেটর আর অল্টারনেটরের ক্ষেত্রে এই আর্মেচারকে বসানো হয় স্ট্যাটরে। অর্থাৎ এই যে স্ট্যাটরে বসানো হবে আমার সেই আর্মেচার। ওকে, অর্থাৎ কয়েলকে, অ্যান্ড যেটা ম্যাগনেটিক ফিল্ড সেটা থাকবে রোটরে। এবং
এই রোটর যেটা সেটাকে এনার্জাইজ করা হবে ডিসি কারেন্ট দিয়ে। ওকে, তো সাধারণত আপনারা বাই দিস টাইম সবাই ম্যাগনেটিক ফিল্ড কি, ফ্লাক্স কি, কয়েলে কারেন্ট ফ্লো করলে কিভাবে সে ফ্লাক্স প্রডিউস করে, কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল, ম্যাগনেটিক ফ্লাক্স লাইন নিরবিচ্ছিন্ন, ডিসকন্টিনিউ লাইন কখনো হয় না, যেখানেই নর্থ পোল আছে সেখানেই সাউথ পোল আছে, অর্থাৎ ম্যাগনেটিক মনোপোল ইজ নট পসিবল। বাই দিস টাইম এগুলো আপনারা জানেন, এগুলো 1-1-এ যখন ম্যাগনেটিক সার্কিট পড়েছিলেন তখনই জানা থাকার কথা। ওকে, সো এই বেসিক জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম না, বাট কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে কোশ্চেন করতে পারেন পরে, বা আমাকে পরে ক্লাসের বাইরে জানায়েন। আমি ধরে নিচ্ছি এগুলো আপনারা জানেন। তো কোনো কয়েলে আমি যদি ডিসি কারেন্ট ফ্লো করি, ওকে, সেই কয়েলের এক প্রান্ত থেকে কি হবে, ফ্লাক্স প্রডিউসার এক প্রান্তে সেই ফ্লাক্সটা ঢুকে যায়, তাই না? এটা অর্থাৎ যে প্রান্ত থেকে বাইর হয় সেটাকে আমরা বলি নর্থ পোল, এবং যেটা দিয়ে ঢোকে ফ্লাক্স লাইন যেটা কন্টিনিউয়াস লাইন্স, সেটা আসলে কি সাউথ পোল যেদিকে ঢুকে। এখন এটা কিভাবে আসলো? বিকজ আমরা জানি যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের অ্যারাউন্ডে একটা সার্কুলার পাথ তৈরি হয় কিসের, ম্যাগনেটিক ফ্লাক্সের। ওকে, এটা আবিষ্কার করেছিলেন হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড। তো সেই কয়েল দিয়ে যদি আমরা একটা সেই কন্ডাক্টর দিয়ে আমরা যদি একটা কয়েল প্রডিউস করি, তাহলে কি হবে, ফ্লাক্স গুলো সব যোগ হবে এবং একটা কম্বাইন্ড ফ্লাক্স পাবেন, অর্থাৎ একটা ম্যাগনেট তৈরি হবে। অল্টারনেটরের ক্ষেত্রে যেটা হয় দেখেন, এই রোটরে আমরা যখন ডিসি ফিল্ড অ্যাপ্লাই করব, সে একটা কনস্ট্যান্ট ফ্লাক্স লাইন দিবে। ওকে, ধরেন এটার ক্ষেত্রে ধরেন এই যে ফ্লাক্স লাইন এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে, এটা যদি নর্থ ধরেন, এদিক দিয়ে এসে এখানে প্রবেশ করে। এখন এই জিনিসটা রোটেট করবে, রোটেট করা মাত্র কি হবে দেখেন, স্ট্যাটরে আমার কিন্তু কি রয়েছে, সেই আর্মেচার কয়েল রয়েছে, তাই না? তো যখন এটা রোটেট করবে, তখন এই রোটেশনের কারণে এই স্টেশনারি যে আর্মেচার কয়েল রয়েছে তারা কি করবে, ফ্লাক্সকে কাট করবে, কাট করতেই থাকবে, তো রোটেট তো ঘুরতেই থাকবে, তাই না? এরকম ঘুরতেই থাকবে এবং কন্টিনিউয়াসলি এই কন্ডাক্টরটা চিন্তা করে দেখেন, সে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর একটা পরিমাণ ফ্লাক্সকে সে কাট করতেছে। তাই যদি করে থাকে, অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই কয়েলের অ্যাক্রসে কি হবে, ইএমএফ ইনডিউসড হবে, অর্থাৎ আর্মেচারে ইএমএফ ইনডিউসড হবে। ওকে, সো এটাই হলো অল্টারনেটরের প্রিন্সিপাল। এখন খেয়াল করে দেখেন যে অল্টারনেটরের স্ট্যাটরে যেহেতু আমাদের ইলেকট্রিক্যাল সিস্টেম যেটা, সেটা কি 3 ফেজ সিস্টেম, তাই না? তো 3 ফেজ কি আপনারা জানেন, 1-2 এসি সার্কিট পড়ছিলেন, সেখানে আপনারা পড়েছিলেন ব্যালেন্স 3 ফেজ, আনব্যালেন্স 3 ফেজ, সিম্পল আরএলসি সার্কিট, ওগুলো মনে আছে, তাই না? সো আমাদের পাওয়ার সিস্টেম হলো 3 ফেজ। এখন আপনাদের একটা কোশ্চেন মাথায় আসতে পারে, 3 ফেজ কেন হইলো? সো এই প্রশ্ন আপনারা এখন নিজেরা পড়াশোনা করতে পারেন, অথবা যখন পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস কোর্সটা পাবেন, 3-2 না 4-1 আমার খেয়াল নাই, তখন ক্লাসে প্রথম এই কোশ্চেনটা করেন, 3 ফেজ সিস্টেম কেন? হ্যাঁ, এটা আপনাদের মাথায় আসা উচিত ছিল, 1-2-তে আসা উচিত ছিল যে 3 ফেজ সিস্টেম কেন। এটা 5 ফেজ হতে পারতো, 6 ফেজ, 7 ফেজ। ওকে, বিকজ when you are creating a star system, 3 phase star is called the Y system. Okay, so n phase star is possible. So if you want to make more than one phases and one end is connected together, it is possible. N phase star is possible, but n phase delta is not possible because delta combines only 3. So in that case, আপনাদের মাথায় এই কোশ্চেনটা আসতে পারে, আসা উচিত, why 3 phase system? The answer is very simple. 3 phase সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। ওকে, তো সেই অ্যাডভান্টেজ গুলা কি আপনারা নিজেরা স্টাডি করবেন, আর স্টাডি করে যদি না পান তাহলে আর একটু বড় হলে পাওয়ার সিস্টেম ক্লাসে যে এই কোশ্চেনটা করবেন। এখন দেখেন, যেহেতু আমাদের পাওয়ার সিস্টেম 3 ফেজ, সেহেতু এই স্ট্যাটরে আমরা যেভাবে কন্ডাক্টর প্লেস করি না কেন, হোয়াট এভার দ্য ওয়াইন্ডিং প্যাটার্ন ইজ, ডাজন্ট ম্যাটার, এট দ্য এন্ড আমার এখানে 3টা কয়েল প্রডিউস করতে হবে। ওকে, অর্থাৎ কন্ডাক্টর যেভাবে দেন, যাই দেন, যতগুলি কয়েল থাকুক, কানেকশন এমন ভাবে হবে যেমন এন্ড রেজাল্ট এখানে 3টা কন্ডাক্টর মানে 3টা কয়েল তৈরি হয় আর কি, টোটাল কয়েল আর কি 3টা, মানে
এই যে ধরেন কমপ্লিট সাইকেল ধরেন 2 মাথ ওপেন থাকবে, এই যে একটাকে আমি বলবো এ ফেজ, একটা বি ফেজ, একটা সি ফেজ। সো হোয়েন এই রোটরটা রোটেট করবে, তখন কি করবে দেখেন, ধরেন এটা রোটেট করতেছে এইদিকে অ্যান্টি ক্লক, একবার সে ম্যাক্স ফ্লাক্স দিচ্ছে দেখেন এ কে, একবার বি কে, একবার সি কে। এইভাবে যখন আমরা কয়েল আঁকি এটাকে আমরা বলি কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং। এটা মেশিন মডেলিং এবং বোঝার জন্য খুব সহজ, বাট অ্যাকচুয়ালি মেশিনের মধ্যে ওয়াইন্ডিং গুলো থেকে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং। ওকে, তো ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং এবং কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং এর মধ্যে তফাৎ কি এটা আমরা সামনে গেলে দেখব। দিস ইজ দ্য বেসিক। তো 3টা ফেজ থাকবে এবং এই ফ্লাক্স রোটেট করবে এবং 3টা এসি সোর্স জেনারেট হবে। ওকে, 3 আইডেন্টিক্যাল, এই 3টা যে কয়েল তৈরি হয়েছে 3টা কয়েলই হবে একদম আইডেন্টিক্যাল। যে 3টা ভোল্টেজ প্রডিউস হবে সেই ভোল্টেজ 3টাও হবে আইডেন্টিক্যাল। অনলি ডিফারেন্স কি হবে দেখেন, ফেজ ডিফারেন্স। প্রশ্ন হলো ফেজ ডিফারেন্স কেন হচ্ছে, দেখেন এটা খুব সহজ। ওকে, 1 মিনিট। আচ্ছা, তো দেখেন 3টার ফেজ অ্যাঙ্গেল কেন তৈরি হচ্ছে, এটা ভেরি সিম্পল। দেখেন এই রোটর যখন ম্যাক্স ফ্লাক্স এ কে যখন দিবে তখন কি বি আর সি পাবে? ফ্লাক্স পাবে, অবশ্য ম্যাক্সিমাম পাবে না, তাই না, কিছুটা পাবে। এই কারণে দেখেন রোটেট করতেছে, সো পর্যায়ক্রমে একবার এ এর পিক আসবে, একবার বি, একবার সি। ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। সো দ্যাটস ওয়াই 3 ফেজ 3টা আইডেন্টিক্যাল এসি সোর্স তৈরি হবে এবং তাদের মধ্যে অনলি তফাৎ কি থাকবে, ফেজ অ্যাঙ্গেল। অর্থাৎ একটা আগে আসবে, একটা একটু পরে, একটা একটু তার পরে। টার্মিনাল ভোল্টেজ হবে সেম, ফ্রিকোয়েন্সি হবে সেম। ওকে, সো এটাই ছিল অল্টারনেটরের বেসিক। এখন দেখেন নেক্সট ক্লাসে আপনাদের আসার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো 2টা ভিডিও লিংক। ওকে, একদম বেসিক ভিডিও লিংক, সেটা আমি গুগল ক্লাসরুমে অলরেডি দিয়ে দিয়েছি। ওকে, আপনাদের কাজ হবে এই ভিডিও লিংকটা, লিংক 3টা আছে দেখেন নিচে, একটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এটা আমার যে বললাম না প্রিয় কোম্পানি এবিবির একটা ওয়েবসাইট আছে, সেখানে ইউটিউব চ্যানেল, নট ওয়েবসাইট, এই এবিবির মোটর জেনারেটর এগুলি দেখতে পাওয়া যায়। ওকে, সো এগুলো একটু দেখেন। সো আজকের মতো এইটুকুই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা মানে মেইন যে কনস্ট্রাকশন সেটা শুরু করব। ওকে, সো কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন।